বিক্রি হচ্ছে করোনা নেগেটিভ সনদ, মূল গ্রাহক পোশাক কর্মীরা। চক্রের বিরুদ্ধে মাঠে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী, সিন্ডিকেট ভাঙার পরামর্শ। করোনা প্রতিরোধে এবার হটস্পট ধরে লকডাউন, রাজধানী দিয়ে শুরু। গণপরিবহনে ব্যাহত হচ্ছে নির্দেশনা, আরও সচেতনতার তাগিদ। দেশে আক্রান্ত মৃত্যু বাড়ছেই, বিশ্বে প্রাণহানি 4 লাখ ছুঁই। লকডাউন শিথিলে সতর্ক বার্তা, মহামারী মোকাবেলায় ঐক্যবদ্ধ বিমস্টেক নেতারা। বজ্রপাতে 12 জেলায় 19 জনের প্রাণহানি। ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোয় 4 গ্রাম লন্ডভন্ড, শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, আহত বেশ কয়েকজন। করোনার প্রভাবে সহসা খুলছে না দেশের পর্যটন কেন্দ্র, ক্ষতি 1000 কোটি টাকার বেশি। নতুন বাজেটে বিশেষ বরাদ্দ চান নারী উদ্যোক্তারা। যুক্তরাষ্ট্রে বিক্ষোভে নতুন মাত্রা, বৃদ্ধকে ধাক্কা দেওয়ায় 2 পুলিশ বরখাস্ত। নিষিদ্ধ হচ্ছে হাঁটু দিয়ে গলা চেপে ধরা, বিশ্ব নেতাদের সংহতি। এবং করোনাকালে গ্যালারিতে দর্শকের উপস্থিতিতেই ফুটবল ফিরল ভিয়েতনামে। অক্টোবরে ফের শুরুর সম্ভাবনা কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিক্রি হচ্ছে করোনা নেগেটিভ সার্টিফিকেট। এই বাণিজ্যের সাভারের এক চক্র আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সনদও উদ্ধার করা হয়। অনুসন্ধানে জানা যায় তাদের মূল গ্রাহক পোশাক শ্রমিকরা। টিআইবি বলছে, ভুয়া সনদ তৈরির পেছনে নিশ্চয়ই শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে, তাদের ভাঙতে হবে। আর পুলিশ বলছে তারা মাঠে তৎপর রয়েছে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের রিপোর্টে। হাসপাতালে ভর্তি কিংবা কাজে যোগদান, সবখানেই এখন করোনা নেগেটিভ সার্টিফিকেটের তুমুল চাহিদা। আর পোশাক শিল্প যেখানে লাখো শ্রমিক কাজ করে, সেখানে নেগেটিভ সার্টিফিকেট আরও জরুরি। তার সুযোগ নিয়েছিল ভুয়া করোনা নেগেটিভ সার্টিফিকেট তৈরির এই সাইদ চক্র। তারা গ্রাহকদের নির্দিষ্ট টাকার বিনিময়ে এ ধরনের সার্টিফিকেট সরবরাহ করত, যেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সিল ও স্বাক্ষরও আছে, কিন্তু কর্মকর্তা নিজেই সেটা জানেন না। এই নামে এই রেজিস্ট্রেশনে আমাদের কোনো ব্যক্তি আমাদের এখানে পরিচয় করাই নাই। তখন এটা দেখা গেল একজন ফার্মেসি চালায়, সে আগে আউটসোর্সিং এ আমাদের এখানে উপজেলা কমপ্লেক্সের চাকরি ছিল, এখন নাই। তো সে এইগুলা বিক্রি করতো তাদের কাছে, আমার সিল সে বানাই করছে। চক্র সম্পর্কে নিশ্চিত হওয়ার পরে সাইদ ও তার সহযোগীকে গ্রেফতার করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তখন আমরা তাৎক্ষণিকভাবে কাজে নামি এবং আমরা এই যে নেগেটিভ দিচ্ছে সে সহযোগী সহ তাকে আমরা গ্রেফতার করি। পরবর্তীতে এর সাথে আর কেউ জড়িত থাকলে তারপরে আইনে আওতায় আনা হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক বলছেন, এই চক্রের বড় পৃষ্ঠপোষকতা থাকতে পারে, পাশাপাশি নেটওয়ার্ক থাকতে পারে সারা দেশে। কিছু মানুষের দুর্নীতি আর অনৈতিকতার যে উদ্ভাবনী শক্তি, তাতে অবাক হতে হয়। কোভিড-19 নেগেটিভ সনদ, ভুয়া সনদ বিক্রয় করছেন, ব্যবসা করছেন, এর পিছনে যারা আছে অবশ্যই মনে করি যে এক ধরনের সিন্ডিকেট এখানে আছে। উভয় পক্ষকে জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পুলিশ সদর দপ্তর বলছে, দুজনকে আইনের আওতায় আনা হয়েছে। পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ কেউ করোনার ভুয়া সার্টিফিকেট তৈরি করে মানুষের কাছে বিক্রি করছেন। আমরা এই অভিযোগে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছি। আমরা সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি তারা যেন সতর্ক এবং সচেতন থাকেন। পাশাপাশি যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত বা যাদের এই ধরনের অপকর্মের ভাবনা রয়েছে, তাদের প্রতি আমরা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করছি। সারা দেশে অপরাধী চক্রের উপর সজাগ দৃষ্টি আছে বলেও জানায় পুলিশ সদর দপ্তর। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। 15 জুনের পর নতুন করে সরকারি ছুটি বাড়বে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার, এমনটা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি আরও জানিয়েছেন, করোনার সংক্রমণ ঝুঁকি বিবেচনায় সারা দেশের ম্যাপিং করার কাজ চূড়ান্ত হচ্ছে। রাজধানীর 2 এলাকা, পুরান ঢাকার ওয়ারি ও ধানমন্ডির রাজাবাজার এলাকাকে লকডাউন ঘোষণার মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে জোন ভিত্তিক লকডাউন। শাহ আলী জয়ের রিপোর্ট। বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বাড়ার সাথে কমেছে অর্থনীতির গতিপ্রবাহ। এমন প্রেক্ষাপটে মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি জরুরি হয়ে পড়ে অর্থনীতির চাকা সচল রাখা। আর সে কথা মাথায় রেখেই
আক্রান্তের হার বিবেচনায় এনে দেশের বিভিন্ন অঞ্চলকে রেড, ইয়েলো আর গ্রিন জোনে ভাগ করার সিদ্ধান্ত নেয় সরকার। আমাদের যে কাজ এখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই যে জোনিংটা করার ব্যাপারে কাজ করছি। জোনিং করার বিষয়টি আমাদের মোটামুটি একটা আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে বসে আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতায় তারা, কারণ এখানে সফটওয়্যারের ব্যাপার আছে, অ্যাপস বেসড কিছু ব্যাপার আছে, তো আমরা সেটা এখান থেকে চূড়ান্ত করছি। সেটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কালকে উপস্থাপিত হবে এবং উপস্থাপিত হলে মাননীয় প্রধানমন্ত্রী আরো বিবেচনা করে ভালো করে পর্যালোচনা করে উনি চূড়ান্ত সিদ্ধান্তটা আমাদেরকে দেবেন। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে ব্যবহার হবে তথ্য প্রযুক্তির। হাসপাতালগুলো নির্ধারিত থাকবে যে সেই এলাকার জন্য কোন হাসপাতালটা নির্ধারিত, সেই এলাকাতে কোনো যানবাহন ঢুকবে না, সেই এলাকার যে সমস্ত দোকানগুলো খোলা থাকবে জরুরি কেনাকাটার জন্য সেখানে সবাই নিয়ম মেনে সেটা চলবেন, এবং ওই লাল অঞ্চলে অন্য এলাকার মানুষ ঢুকবেন না। এবং অন্য এলাকার মানুষ যখন লাল এলাকায় ঢুকবেন, সে মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে, তাদের মধ্যে একটা সিগন্যাল আসবে যে আপনি লাল অঞ্চলে ঢুকতে যাচ্ছেন, আপনি সতর্ক হন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন আবারও সাধারণ ছুটি ঘোষণা হবে কিনা সে সিদ্ধান্ত নেবেন সরকার প্রধান। এখন ছুটি বাড়বে কি বাড়বে না বা কি হবে সেটা মাননীয় প্রধানমন্ত্রী বলতে পারবেন। সীমিত পরিসরে ঢাকার মধ্যে লকডাউন শুরু হলেও পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য জেলা শহরেও এই নির্দেশ বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে সীমিত আকারে করা হবে এবং সঙ্গে সঙ্গে পরবর্তী পর্যায়ের প্রস্তুতি কিন্তু চলছে। রেড জোন ঘোষণা করা এলাকাগুলোয় লকডাউন নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধির নিয়োগ করা স্বেচ্ছাসেবীরা কাজ করবেন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আন্তজেলা বাসের যাত্রী এতটাই কম, সরকারি নিয়মের অর্ধেক যাত্রীও পাচ্ছে না তারা। শ্রমিক কর্মচারীরা বলছেন 60% ভাড়া বাড়ানোর কারণে এবং নিজেকে নিরাপদ রাখতে যাত্রীরা বাস যাত্রা এড়িয়ে চলছেন। এদিকে রাজধানীতে চলা বাসগুলোতে স্বাস্থ্যবিধি অনুসরণে সংশ্লিষ্টদের খামখেয়ালিও দৃশ্যমান। একই অবস্থা সারা দেশের গণপরিবহনেও। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। সারি সারি আন্তজেলা বাসগুলোর এই অলস সময় কাটানো মনে করিয়ে দেয় সাধারণ ছুটির সময়টির কথা। তখন গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত ছিল, কিন্তু এখন বলবৎ স্বাস্থ্যবিধি মেনে চালানোর সিদ্ধান্ত। তবুও জনারণ্যের গাবতলী বাস স্ট্যান্ড অনেকটা জনশূন্যই। একটি 40 আসনের বাসে 20 জন যাত্রী পরিবহনের নিয়ম। যাত্রী হয় সর্বসাকুল্যে 10 থেকে 12 জন। বাড়তি ভাড়া এবং করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি, এই দুইয়ের প্রভাবেই এই পরিস্থিতি মনে করেন শ্রমিক কর্মচারীরা। 60% বাড়ার জন্য অনেক বেশি সমস্যা। অনেকের পঞ্চগড়ের ভাড়া, ঠাকুরগাঁও ভাড়া 800 টাকা, সেক্ষেত্রে এখন 1250 টাকা ভাড়া আসছে। সব মানুষ তো যাইতেও পারতেছে না। যেখানে আমাদের এভারেজে মনে করেন 50 গাড়ি যায় সব মিলে দক্ষিণবঙ্গে, সেখানে যাইতেছে সব মিলা 20টাও যাইতেছে না। তবে সীমিত পরিসরে চালু হওয়া রাজধানীর নগর পরিবহনগুলো দেদারসেই চলেছে। উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি মানতেছেন আপনারা? হ্যাঁ, ডবল সিটে একজন করে বসবে। যাত্রী দেখে উঠায় মাস্ক আছে নাকি, হ্যান্ডগ্লাস আছে নাকি, যাত্রীদের আমরা আবার হ্যান্ডগ্লাস মাইরা দিই। আর পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে সীমিত পরিসরে গণপরিবহন চালুর সরকারি সিদ্ধান্ত বদলে গেছে সারা দেশের গণপরিবহনের চলাচলে। শ্রমিক মালিকরা স্বাস্থ্যবিধি মানার বিষয়টিকে সীমিত পরিসরে এনে গণপরিবহন চালাচ্ছেন বৃহৎ পরিসরে। যাত্রীরাও স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কাই করছেন না। যে গাড়িটা ভাড়া ছিল 150 টাকা, 80% আসলে কত হয়? 200 টাকার বেশি হয় না, 500 টাকা ভাড়া চায়। দূরত্ব যে একটা সীমিত দূরত্ব থাকবে সেটাও নাই, মানে একটা পরিষ্কার তা সেটাও নাই। ভাড়া আদায় নিয়েও যাত্রী ও পরিবহন চালকদের অভিযোগ ছিল পরস্পর বিরোধী। একটা টিকিটের পরিবর্তে 2টা টিকিট নিচ্ছে, অর্থাৎ সামাজিক দূরত্ব মেনটেন করার জন্য সরকারের দেওয়া নির্দেশ অনুযায়ী আমরা 2টা টিকিট বেচতেছি একটা যাত্রীর কাছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন রাজধানী সহ সারা দেশের বাস চলাচলের এমন পরিস্থিতি করোনা সংক্রমণকে আরও ভয়াবহ করে তুলতে পারে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। দেশে একদিনে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও 2635 জন। 24 ঘন্টায় করোনায় ঝরে গেল আরও 35 প্রাণ। শনিবার দুপুরে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইনে ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান এই পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 63,026 জন এবং মোট মৃত্যু 846 জন।
24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,486টি। এছাড়া নতুন করে 521 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 13,325 জন। নমুনা সংগ্রহ হয়েছে গত 24 ঘন্টায় 12,909টি। পরীক্ষা হয়েছে 12,486টি। এ পর্যন্ত পরীক্ষা 3,84,851টি। যা পরীক্ষা হয়েছে তাতে 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 2,635 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 521 জন। এ পর্যন্ত সুস্থ 13,325 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.14%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 846 জন। করোনা আক্রান্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কেন্দ্রীয় 14 দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ছেলে তানভীর শাকিল জয়। শুক্রবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়েছে। 1 জুন করোনা উপসর্গ নিয়ে মোহাম্মদ নাসিম করোনা ভাইরাস আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষা করে চিকিৎসকরা জানান তিনি করোনা পজিটিভ। শনিবার সকালে তার ছেলে জয় জানান আরও 2 দিন পার হলে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। বাবার রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। এদিকে মোহাম্মদ নাসিমের রোগ মুক্তি কামনায় বিকেলে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নেতাকর্মী এবং জনগণকে আমরা মোহাম্মদ নাসিমের জন্য দোয়া করার জন্য এবং আহ্বান জানাচ্ছি। লকডাউন শিথিলের ফলে বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে সংক্রমণ। মোট মৃতের সংখ্যা প্রায় 4 লাখ ছুঁই। মোট আক্রান্ত 69,10,000-এরও বেশি মানুষ। করোনার অন্যতম হটস্পট ব্রাজিলে 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে 1008 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারায় মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃত্যু কিছুটা কমেছে। নতুন করে ইউরোপের বেশ কিছু দেশে সংক্রমণ শুরু হলেও আপাতত ভাইরাসটি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে ফ্রান্স। বিশ্বে আক্রান্তের সংখ্যায় ইতালিকে পেছনে ফেলেছে ভারত। প্রথম দিকে করোনার সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহারে গুরুত্ব না দিলেও এবার সুর পাল্টে জনসম্মুখে মাস্ক পরার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাস মহামারীর প্রভাব মোকাবেলায় একসঙ্গে কাজ করতে নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিমস্টেকের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা। শনিবার 7 দেশের এই জোটের 23তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া বাণীতে নেতাদের এমন ঐক্যের আহ্বান আসে। বাণীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড-19-এর ভয়াবহ প্রভাব মোকাবেলায় দারুণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে বিমস্টেক। মহামারী পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় এই প্ল্যাটফর্মকে কাজে লাগাতে কোনো প্রচেষ্টাই বাদ রাখা উচিত হবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কোনো দেশ এককভাবে এত বড় ক্ষতি সামাল দিতে পারবে না। অর্থনৈতিক অগ্রগতির জন্য পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেন, কোভিড-19 সদস্য দেশগুলোর সক্ষমতা পরীক্ষার পাশাপাশি অসহায়তার দিকগুলোও প্রকাশ করেছে। মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি গুরুত্ব দেন পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির ওপর। আগামী 12 জুন থেকে খুলছে বসুন্ধরা সিটি শপিং মল। চালু থাকবে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত, তবে বন্ধ থাকবে ডগি ওয়ার্ল্ড ও ফান ফ্যাক্টরি। করোনা ভাইরাস সংক্রমণ রোধে গেল 26 মার্চ থেকে দেশ জুড়ে সাধারণ ছুটি ও লকডাউন পরিস্থিতিতে একদিন আগেই বন্ধ ঘোষণা করা হয় দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ এই শপিং মল। পরে ঈদ উল ফিতরকে সামনে রেখে সরকার 10 মে থেকে শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেও করোনা প্রকোপ ঠেকাতে বসুন্ধরা সিটি শপিং মল না খোলার সিদ্ধান্ত নেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। খোলার পর শপিং মলে প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং মাস্ক পরিধান সহ স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত সতর্কতা গ্রহণ করতে হবে। বজ্রপাতে আজও 12 জেলায় 19 জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সুনামগঞ্জের হাওড় অঞ্চলে ব্যাপক বৃষ্টি হয়। এ সময় ধর্মপাশা উপজেলায় হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হন এক যুবক।
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া হবিগঞ্জের আজমিরিগঞ্জে সকালে 2 কিশোরের মৃত্যু হয় বজ্রপাতে। কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক শিশু ও ভৈরবে একজনের মৃত্যু হয়। এছাড়া মৌলভীবাজারে বজ্রপাতে মারা গেছেন 2 জন, মানিকগঞ্জে 1 জন, পাবনায় 3, কুষ্টিয়ায় 2, বগুড়ায় 2 জন, জয়পুরহাট, নোয়াখালী, টাঙ্গাইল ও মানিকগঞ্জে 1 জন করে নিহত হয়েছেন। টর্নেডোর আঘাতে ব্রাহ্মণবাড়িয়ার 2 উপজেলার অন্তত 4টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সকালে নাসিরনগর ও সরাইল উপজেলার ওপর দিয়ে টর্নেডো বয়ে যায়। স্থানীয়রা জানান, টর্নেডোর আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সরাইলের বুড্ডাপাড়া এবং নাসিরনগরের পশ্চিমপাড়া, আশুরাইল, বেনিপাড়া ও শ্রীঘর গ্রাম। এ সময় বেশ কিছু ঘর ও গাছপালা ভেঙে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঝড়ে শতাধিক কাঁচা পাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। বাচ্চা দিলে বাস বাড়ি বোধ নাই কেন 3টা আনুরা নিতেছে এখন কই যাবো গরিবী ত্রিও তো বই রয়েছে পড়ায় আমার কুস্তা নাই নিচে হাত ঘরের কুস্তা রাখছেন। আগুনের মতন একটা আইসে, আগুনের পরে তোমার ঘর দুয়ার গাছগুলি ভেঙে তারপর অনেক মানুষ ক্ষয়ক্ষতিকর হয়েছে। ঘর দুয়ার নাও দুন দাদা আমার মাও দুধ পাইছে, আর তো কোমরে পিঠে 3 জনে বাই করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে করোনা প্রতিরোধ ও চিকিৎসায় আলিবাবা ফাউন্ডেশন এবং জ্যাকমা ফাউন্ডেশনের দেয়া 6.5 লাখ জরুরি স্বাস্থ্য সামগ্রী হস্তান্তর করেছে বিকাশ। এই স্বাস্থ্য সামগ্রীতে রয়েছে 50টি ভেন্টিলেটর সহ 20,000 কোভিড-19 ডিটেকশন কিট, 60,000 KN95 মাস্ক, 3 লাখ ফেস মাস্ক, 2 লাখ গ্লাভস, 15,000 ফেস শিল্ড সহ আরও নানা সামগ্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউসের কাছে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির এসব জরুরি স্বাস্থ্য সামগ্রী হস্তান্তর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম। করোনার প্রভাবে 6 মাসে দেশের পর্যটন খাতে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় 11,800 কোটি টাকা। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, করোনায় ক্ষতিগ্রস্ত অন্য সব খাতের চেয়ে পর্যটন খাতের ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে সবচেয়ে বেশি। তারা সরকারের কাছে আর্থিক সহযোগিতার দাবি তুললেও পর্যটন মন্ত্রণালয়ের সচিব জানালেন, এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সুমন। বছরের শুরু থেকে করোনার প্রভাবে স্থবির হয়ে পড়ে পুরো বিশ্ব। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বন্ধ হয় জল, স্থল কিংবা আকাশপথ। বিদেশ ভ্রমণের পাশাপাশি বন্ধ হয় দেশীয় পর্যটন কেন্দ্র। ফলে মুখ থুবড়ে পড়ে দেশের পর্যটন খাত। করোনায় পর্যটন খাতে 6 মাসের ক্ষতির হিসাব করেছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টোয়াব। এর মধ্যে ইনবাউন্ড ট্যুর খাতে 211 কোটি টাকা, আউটবাউন্ড ট্যুরে 431 কোটি টাকা, ডোমেস্টিক ট্যুরে 120 কোটি টাকা, এয়ার টিকিটিং খাতে 412 কোটি টাকা, অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড অ্যাট্রাকশনস খাতে 127 কোটি টাকা, হোটেল মোটেল রিসোর্টে 697 কোটি টাকা, চাঁদের গাড়িতে 6 কোটি টাকা ছাড়াও ট্যুর অপারেটরদের অফিস ভাড়া গেছে 280 কোটি টাকা এবং কর্মচারীদের বেতন ভাতা দিতে হয়েছে 510 কোটি টাকা। সব মিলিয়ে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় 11,800 কোটি টাকা। সরকারের কাছে আমাদের কিছু আবেদন ছিল, প্রণোদনা বাবদ আর্থিক সহায়তা 5,000 কোটি টাকা এবং 10,000 কোটি টাকারও অধিক সহজ এবং দীর্ঘমেয়াদী ঋণের ব্যবস্থা করা। এই ক্ষেত্রকে বাঁচিয়ে রাখার জন্য সরকারি এবং বেসরকারি উদ্যোগে আরও অনেক বেশি উদ্যোক্তাদেরকে এগিয়ে আসতে হবে। ক্ষতিগ্রস্ত ট্যুর অপারেটরদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক। পৃথিবীর অন্যান্য দেশগুলো যেখানে বাংলাদেশের বিমান যায়, তারা যদি ওপেন না করে তাহলে আমরা ওপেন করে তো কোনো লাভ হবে না। তারপরেও পর্যটন একটা বড় খাত, সরকার চিন্তা করবে কি করা যায়। এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। পর্যটন খাতে ক্ষতির পরিমাণ উল্লেখ করে এই খাতকে বাঁচাতে এরই মধ্যে সরকারের কাছে কয়েক দফা সুপারিশ তুলে ধরেছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টোয়াব। করোনার
প্রভাবে এরই মধ্যে দেশের পর্যটন খাতে প্রায় 11,800 কোটি টাকা ক্ষতি হয়েছে। এই পরিস্থিতি আরও দীর্ঘায়িত হলে আরও বেশি ক্ষতির আশঙ্কা করছে বেসরকারি ট্যুর অপারেটরগুলো। তারা বলছে এই পরিস্থিতি থেকে আপাতত উত্তরণে বিনা শর্তে এবং স্বল্প সুদে ঋণ প্রদান করতে হবে সরকারকে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এবারে বাজেট নিয়ে আমাদের বিশেষ আয়োজন। আসছে বাজেটে 200 কোটি টাকা বরাদ্দ চান নারী উদ্যোক্তারা। এছাড়াও সুদের হার 3 থেকে 4% করারও দাবি তাদের। করোনাকালীন সময় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের জন্যও বিশেষ বরাদ্দ চান তারা। এছাড়াও আয়কর, কর্পোরেট ও টার্ন ওভার ট্যাক্সেও ছাড়ের দাবি জানান নারী উদ্যোক্তারা। অন্তরবিশেষের প্রতিবেদন। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তার সংখ্যা 23 লাখ। তাদের তথ্য বলছে দেশের মোট উদ্যোক্তার 32% নারী। সংখ্যার হিসাবে বিশ্বের 54টি দেশের মধ্যে নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। দেশের দারিদ্র্য বিমোচন, প্রবৃদ্ধি উন্নয়নেও এ উদ্যোক্তারা রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। 2019-20 অর্থ বছরে উদ্যোক্তাদের জন্য 100 কোটি টাকা বরাদ্দ ছিল, কিন্তু সে বরাদ্দের ব্যবহার হয়নি বলে অভিযোগ নারী উদ্যোক্তাদের। এবার 200 কোটি টাকার বরাদ্দ চান তারা। এছাড়াও ব্যাংক সুদেও চান ছাড়। বরাদ্দ পাওয়ার পরে সেটা যদি ব্যবহার না হয় তাহলে এটা বরাদ্দের নামে আমি মনে করি একটি প্রহসন। যেটা আমরা যখন বরাদ্দ নিয়ে আমরা যখন বিভিন্ন প্রকল্প দিই তখন এখানে মহিলা এবং শিশু মন্ত্রণালয়ের সাথে একটা মনে হয় যেন দ্বন্দ্বের মতন হয়ে যায়। 4 থেকে 2% হলে সবচেয়ে ভালো। ব্যাংকের ঋণ 5 লাখের নিচে আসলে নারী উদ্যোক্তাদের আয়করের আওতায় না আনার দাবি জানান তারা। এছাড়াও কর্পোরেট ট্যাক্স 35%-এর পরিবর্তে সর্বোচ্চ 25% করার সুপারিশ তাদের। নারী উদ্যোক্তা যদি 50 লাখ টাকা ইয়ারলি টার্নওভার হয়, তার নিচে হলে তাকে যেন টার্নওভার ট্যাক্সটা মওকুফ করা হয়, এবং 50 থেকে যদি 3 কোটি টাকা তার আয় সীমা হয়, সেই ক্ষেত্রে আমরা সুপারিশ করেছিলাম যেন 4% ভ্যাট না নিয়ে শুধুমাত্র 4% টার্নওভার ট্যাক্স ধার্য করা হয়। যদি কাঁচামাল আমদানি করা হয় সেই ক্ষেত্রে যেন শুল্ক 0% ধার্য করা হয়। করোনার সময়ে ব্যবসা বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছেন নারী উদ্যোক্তারা। পহেলা বৈশাখ ও ঈদুল ফিতরে ব্যবসা না হওয়ায় এবছর 60% ক্ষতিতে পড়েছেন বলেও জানান তারা। তাই বাজেটে চান বিশেষ বরাদ্দ। এই ক্রাইসিসে যদি আমাদের পাশে নীতি নির্ধারকরা এসে না দাঁড়ান তাহলে প্রায় 40% নারী উদ্যোক্তা কিন্তু ড্রপ আউট হয়ে যাবে। এটা আমরা নিজস্ব সমীক্ষা থেকে পেয়েছি। নারী উদ্যোক্তাদের এই মুহূর্তে যদি ভর্তুকি না দেওয়া হয় তাহলে নারী উদ্যোক্তাগুলি হারিয়ে যাবে। বাজেটে বরাদ্দের অভাবে নারী উদ্যোক্তারা ক্ষতির মুখে পড়লে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠার পথে দেরি হবে আরও। সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশও, এমন অভিমত নারী উদ্যোক্তাদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্র বিক্ষোভের খবর। কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় একের পর এক ঘটনা সামনে আসছে। চলমান বিক্ষোভে নিউ ইয়র্কে এক বৃদ্ধকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে 2 পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্তের প্রতিবাদে পুলিশের স্পেশাল টিম থেকে একযোগে পদত্যাগ করেছেন 57 জন কর্মকর্তা। চলমান বিক্ষোভে সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এদিকে ফ্লয়েড হত্যার জেরে মিনিয়াপলিসে নিষিদ্ধ হচ্ছে পুলিশের হাঁটু দিয়ে গলা চেপে ধরা। সাজিয়া ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে এখনও বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। চলমান বিক্ষোভে এক বয়স্ক মার্কিনীর ওপর নির্দয় আচরণের দায়ে নিউ ইয়র্কের বাফেলো শহরে 2 পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে পুলিশের স্পেশাল টিম থেকে একযোগে পদত্যাগ করেছেন 57 জন কর্মকর্তা। এদিকে জর্জ ফ্লয়েডের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রকাশ করা ভিডিও ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে সরিয়ে দিয়েছে টুইটার ও ফেসবুক কর্তৃপক্ষ। তবে চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বর্ণবাদের বিরুদ্ধে নতুন বিক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবীতে। তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে 10,000-এর বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে ফ্লয়েডের হত্যার সঙ্গে জড়িত 3 বরখাস্ত পুলিশ অফিসারকে $10 লাখ জরিমানায় জামিন মঞ্জুর করেছে আদালত। আগামী 29 জুন এই হত্যা মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সাজিয়া ইসলাম, নিউজ 24। শেষ করব রাত 10টার সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো আরো বিক্রি হচ্ছে করোনা নেগেটিভ সনদ, মূল গ্রাহক পোশাক কর্মীরা। চক্রের বিরুদ্ধে মাঠে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী, সিন্ডিকেট ভাঙার পরামর্শ। করোনা প্রতিরোধে এবার হটস্পট ধরে লকডাউন, রাজধানী দিয়ে শুরু। গণপরিবহনে ব্যাহত হচ্ছে নির্দেশনা, আরও সচেতনতার কাজ। দেশে আক্রান্ত মৃত্যু বাড়ছেই, বিশ্বে প্রাণহানি 4 লাখ ছুঁই। লকডাউনে শিথিলে সতর্কবার্তা, মহামারী মোকাবেলায় ঐক্যবদ্ধ বিমস্টেক নেতারা। বজ্রপাতে 12 জেলায় 19 জনের প্রাণহানি। ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোয় 4 গ্রাম লন্ডভন্ড, শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, আহত বেশ কয়েকজন। করোনার প্রভাবে সহসা খুলছে না দেশের পর্যটন কেন্দ্র, ক্ষতি 1000 কোটি টাকার বেশি। নতুন বাজেটে বিশেষ বরাদ্দ চান নারী উদ্যোক্তারা। যুক্তরাষ্ট্রে বিক্ষোভের নতুন মাত্রা, বৃদ্ধকে ধাক্কা দেয় 2 পুলিশ বরখাস্ত। নিষিদ্ধ হচ্ছে হাঁটু দিয়ে গলা চেপে ধরা, বিশ্ব নেতাদের সংহতি। এবং করোনাকালে গ্যালারিতে দর্শকের উপস্থিতিতেই ফুটবলে ফিরল ভিয়েতনাম। অক্টোবরে ফের শুরুর সম্ভাবনা, কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই। আর এই ছিল রাত 10টার সংবাদের আজ। এতক্ষণ সাথে থাকা ধন্যবাদ সবাইকে।